দূর থেকে আমাদের কাছে সেলিব্রিটিদের জীবন, তারকাদের জীবন খুব সহজ মনে হয়। মনে হয় যে সবকিছু সুখের, সবকিছু হাতের কাছে। কিন্তু নিজেরে একটু একবার নেইমারের চেয়ারে বসায় দেখতে পারেন। যে নেইমার এখন যে অবস্থায় আছে, এই অবস্থাটা একটু নিজেরে ভাবেন তো। আপনার সামনে বিশ্বকাপ, এই জুন মাসে বিশ্বকাপ আর 6-7 মাস আছে। আপনার একটা সিরিয়াস ইনজুরি, ডাক্তার আপনাকে বলছে যে এখনই যদি অপারেশনটা করানো যায়, এটা আরো মাসখানেক আগে বলছে বা আরো আগে বলছে, তাহলে হয়তো তুমি মাস তিনেকের মধ্যে পুরোপুরি রিকভার করে মাঠে ফিরতে পারবা, ফিট হতে পারবা। ওদিকে আপনার ন্যাশনাল টিমের কোচ, যে হচ্ছে পৃথিবীর অন্যতম প্রতাপশালী মানুষ, সে বলতেছে যে ফুল ফিট হলে তবে নেইমারকে বিবেচনা করব। আপনার এই বিশ্বকাপটা সম্ভবত শেষ সুযোগ নিজেকে বিশ্বসেরা বলে প্রমাণ করার। ছোটবেলা থেকে যে কথাটা শুনে আসছেন যে আপনি সর্বকালের সেরা হইতে জন্মাইছেন, সেটা প্রমাণ করার এটা শেষ সুযোগ। এই অবস্থায় আপনি ক্লাবের কথা ভাবতেন? কোন মানুষ এ অবস্থায় ক্লাবের কথা ভাববে? তাও ব্রাজিলের সান্তোস ক্লাবের কথা কোনো মানুষ না ভাবলেও নেইমার ভাববে। কারণ নেইমার লোকটা অন্যরকম। নেইমার সারাটা জীবনই ওই বড় কিছুর পেছনে ছোটা, দীর্ঘ ক্যারিয়ার নিয়ে প্ল্যান করা, এইগুলো চেয়ে অনেক গুরুত্বপূর্ণ মনে করছে ভালোবাসার প্রতিদান দেওয়াকে। সেই জিনিসটা সে আরেকবার করলো। নিজের ক্যারিয়ারটাকে কার্যত ঝুঁকিতে ফেললো এবং শেষ সুযোগটাকে সম্ভবত পায়ে দোলে ফেললো শুধুমাত্র সান্তোসকে বাঁচানোর জন্য। সান্তোস তার ইতিহাসে দ্বিতীয়বারের মতো রেলিগেটেড হয়ে যাচ্ছিল। সে নিশ্চিত ছিল, রেলিগেশনটা একেবারে নিশ্চিত ছিল। নেইমার কি করলো? ওই এসিএল ইনজুরি নিয়ে মাঠে নামলো, 3টা ম্যাচ মাঠে নেমে একটা হ্যাটট্রিক করলো, এছাড়াও একটা গোল করলো। আর গতকালকে ক্রুজেরের বিপক্ষে ম্যাজিক একটা পারফরমেন্স করে রেলিগেশনটা এড়ায় দিল। এখন নেইমার এই অবস্থায় অপারেশনে যাক বা না যাক, অনেকটাই অনিশ্চিত হয়ে গেল তার বিশ্বকাপে খেলা। কিন্তু নেইমারকে দেখে আপনার তা মনে হবে না। ম্যাচ শেষে আজকে সকালে যখন সে কাঁদতেছিল, তখন তাকে দেখে আপনার মনে হবে না যে সে বিশ্বকাপে খেলা না খেলা নিয়ে ভাবতেছে। সে আসলে শুধু সান্তোসকে উদ্ধার করেই খুশি। সান্তোসকে উদ্ধার করার আনন্দেই সে অঝরে কাঁদতেছে। এই নেইমারকে নিয়ে একটু কথা বলি। যে মানুষটা জীবনে বড় কিছুরে, বড় বড় ট্রফি, বড় বড় ব্যাপার, বড় বড় প্ল্যানিং এর চেয়ে অনেক বেশি গুরুত্ব দিয়ে গেল এইসব ভালোবাসাকে। দেখেন, নেইমার যখন সাবালক হয়ে ওঠে নাই, সাবালক তো অনেক দূরের কথা, ওর ভালো করে যখন জ্ঞানও হয় নাই, তখন সারা পৃথিবী জানে যে সর্বকালের সেরা নেক্সট হওয়ার জন্য একটা ছেলে সেই ব্রাজিলেই জন্মাইছে। স্বয়ং পেলে থেকে শুরু করে পরবর্তীতে ম্যারাডোনা, মেসি, যে তার কাছ থেকে প্রথম দেখছে, যে তার খেলা প্রথম দেখছে, সে স্বীকার করে নিছে যে সে আসলে পেলের উত্তরসূরি হতেই জন্মাইছে। এবং খুবই মজার ব্যাপার যে পেলের ক্লাব সেই সান্তোসেই সে তার ক্যারিয়ার শুরু করছে। ওই সান্তোসে থাকা অবস্থায় যখন সে সান্তোসে, আমরা লোকেদের মহাতারকা কখন মনে করি? যখন তারা ইউরোপে চলে আসে, লাতিন ফুটবলারদের ক্ষেত্রে। তার আগ পর্যন্ত তো মহাতারকা হয় না। আমরা বলি যে সম্ভাবনাময় অমুক তমুক। কিন্তু নেইমার কিন্তু পেলের পরে, পেলের যুগে ওটা সম্ভব ছিল। পেলে সারাটা জীবন সান্তোসের হয়েই খেলে গেছেন। কিন্তু নেইমার সান্তোসে থাকতেই নিজেকে মহাতারকা প্রমাণ করে ফেলছে। সেটা কিভাবে? সেটা সান্তোসের হয়ে সে ক্লাব ওয়ার্ল্ড কাপ জিতছে, সান্তোসের হয়ে সে যে পারফরমেন্স করছে সারা পৃথিবীতে এটা ছড়ায় পড়ছে। ওই পিচ্ছি বয়সে সে ব্রাজিলে খেলছে, ব্রাজিলের হয়ে ট্রফি জিতছে, ব্রাজিলের হয়ে দুর্দান্ত পারফর্ম করছে। সবাই নিশ্চিত, সে বার্সেলোনার পায়ে রাখার আগেই সবাই নিশ্চিত যে নেইমার কি করবে। নেইমার এই কি করবে তালিকায় নিশ্চয়ই সবার আগে থাকার কথা বিশ্বকাপ। হ্যাঁ, কোপা আমেরিকা থাকবে, কনফেডারেশনস কাপ থাকবে। তখন কনফিডেন্স কাপ ছিল, এই দুটো সে জিতছে। কিন্তু এটা নেইমারের তুলনায় আপনি যখন নেইমারকে নিয়ে কোনো মঞ্চে আলোচনা করবেন, সবাই বলবেন না, নেইমার কিছু অর্জন করতে পারে নাই। একটা মাঝারি ফুটবলারের সঙ্গে যদি আপনি তুলনা করেন, নেইমারের অর্জন অনেক। একটা মানুষ একা পায়ে বার্সেলোনাকে চ্যাম্পিয়ন্স লিগ জিতাইছে। একটা মানুষ কার্যত একা পায়ে পিএসজি কে টেনে নিয়ে গেছে একটা সিজন। ফলে নেইমার জীবনে অর্জন কম করে নাই। আমরা যখন বলি নেইমার কিছু পায় নাই, ও যেবার পিএসজির বিপক্ষে ওই যে কামব্যাকটা করাইলো বার্সেলোনাকে, এইটা তো ওই একটা ম্যাচ খেললে মানুষ অমর হয়ে যেতে পারে। কিন্তু লোকটা নেইমার,
নেইমারকে নিয়ে প্রত্যাশা যে তাকে ওয়ার্ল্ড কাপ জিততে হবে, পেলের মতো ৩টা ওয়ার্ল্ড কাপ জিততে হবে। এই জিনিসগুলো পূরণ হলো না। কেন পূরণ হলো না? এটা কি নেইমারের কোনো অযোগ্যতা ছিল সে জায়গায়? না। এইটা নিয়ে আমি বিভিন্ন সময় কথা বলছি। নেইমারের প্রধান ক্রাইসিস ছিল তার বাবার গাইডেন্স। তার বাবা যথারীতি আরো অনেক লাতিন ফুটবলারের মতো তার বাবা তার এজেন্ট। তার বাবার ভুলভাল সিদ্ধান্ত, তার নিজের এই লাইফ নিয়ে ওভার সিরিয়াস না হওয়া। মানে আজকের দিনে আমরা যেটাকে পেশাদারিত্ব বলি, যে পেশাদারিত্ব মানে হচ্ছে আপনাকে জীবনের সবকিছু ত্যাগ করে আপনাকে ছোটখাটো স্বপ্ন, ছোটখাটো ভালোবাসা সবকিছু ত্যাগ করে ওই একটা বড় ট্রফির দিকে ছুটতে হবে, বড় পাওয়ার দিকে ছুটতে হবে। এই যে রবীন্দ্রনাথের ভাষায় কেজো দুনিয়া, এই কেজো দুনিয়ার চেয়ে নেইমার অকেজো দুনিয়াকে বেশি চুজ করছে। এমন না যে নেইমার বিশৃঙ্খল হয়ে গেছে, কিন্তু অকেজো দুনিয়াটাকে সে বেশি গুরুত্ব দিছে। অকেজো দুনিয়াটা কি? এই বন্ধু প্রেম। মানে সে যে সময়টায় নিজের ফিটনেস নিয়ে কাজ করার কথা ছিল, সেই সময় মেসি মিয়ামিতে খেলতেছে, ও মেসির সঙ্গে গিয়ে আড্ডা দিচ্ছে। বা যে সময়টায় তার হয়তো খুব কঠোরভাবে অনুশীলন ও মুক্তমুখ করার কথা ছিল, সে সময় তার ব্রাজিলের কোনো এক বন্ধু দুর্দশায় পড়ছে, তার জন্য এলাকায় গিয়ে ফান্ড কালেক্ট করতেছে। আপনার কাছে এই ব্যাপারগুলোর অপেশাদার মনে হতে পারে। এখন নেইমার একটা ব্রাজিলের ছেলে, যার কাছে আসলে এইগুলোই বড় মনে হয়, এবং এইগুলোই কিন্তু তার আসলে এই লাইফের এই পরিণতির কারণ। কারণ সে সময় মতো ফিটনেস নিয়ে কাজ করে নাই, সময় মতো নিজেকে গুরুত্বটা দেয় নাই, সময় মতো ইউরোপে কম্পিটিশন না করে চলে গেছে সেই মধ্যপ্রাচ্যে। এই ব্যাপারগুলোই তাকে কার্যত শেষ করে দিছে। সঙ্গে ইনজুরিগুলো, এবং ইনজুরিগুলো এগুলোর আসলে সাইড ইফেক্ট। আপনি যদি নিজের লাইফ নিয়ে অত সিরিয়াস না হন, তাহলে ইনজুরি আসতে থাকবে। পেশাদার ক্যারিয়ারে ইনজুরি ঠেকানোর জন্য প্রচুর কাজ করতে হয়, প্রচুর সময় দিতে হয় ফিটনেসের পেছনে। নেইমার সেটা কখনো দেয় নাই, মানে ও কখনো মনে করে নাই যে ওইটাই মূল ব্যাপার, ওই জন্যই জীবনটা ত্যাগ করতে হবে। এখন দিস ইজ লাইফ। এইটা আসলে কে কিভাবে দেখতে চায়, যতক্ষণ কেউ বিশৃঙ্খল না হচ্ছে, যতক্ষণ কেউ নিজের জীবনটাকে উড়ায় না দিচ্ছে, ততক্ষণ আমি বলি যে তোমার লাইফ তুমি অপেশাদার ভাবে কাটাবা না পেশাদার ভাবে কাটাবা, এটা তোমার ডিসিশন। নেইমার তার ডিসিশনটা নিছে। এখন নেওয়ার বিনিময়ে তাকে তো অনেক কিছু হারাইতে হয়েছে। তারপরেও এবার এই ২০২৬ বিশ্বকাপে কিন্তু ১৬ আনার সম্ভাবনা ছিল, বা এখনো আছে, যে নেইমার শেষ বেলায় এসে বিস্ফোরক ভাবে জ্বলে উঠে একটা বিশ্বকাপ হাতে নেবে। এটুক সম্ভাবনা তো ছিলই। দেখেন ব্রাজিল টিমটা এখন এমন, এত সুন্দর টিম, এত সুন্দর টিম, খুবই আন্ডার পারফর্ম করতেছে। এদের সামনে ভিনি আছে, রাফিনা আছে, ভেতরে রদ্রিগো আছে, কতগুলো ট্যালেন্টেড খেলোয়াড় আছে না? ওই পেছনে কারা কারা আছে সবার নাম মনে করতে পারতেছি না। এর সঙ্গে আপনি যদি চিন্তা করেন যে মূল ক্রিয়েটিভ মানুষটা হিসেবে নেইমার যোগ হবে, তাহলে এই টিমটা বিশ্বকাপ এর প্রধান দাবিদার না হওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নেই। এবং কোচ হিসাবে কার্লো আনচেলত্তি জয়েন করছেন, যিনি আসলে নেইমারের ইউজটা কিভাবে করতে হবে এটা সম্ভবত যে কারো চেয়ে ভালো জানেন। এখন এই সময়টায় নেইমারের কর্তব্য কি ছিল? প্রথমত যে সে যখন মধ্যপ্রাচ্য ছাড়লো, সে ইউরোপের কোনো দলে চলে আসবে, যে জায়গায় নিজেকে রেডি রাখা যায় আনচেলত্তির জন্য। এখন কার্লো আনচেলত্তির সাইকোলজি তো নেইমার বোঝে না তা না। যে কার্লো আনচেলত্তি, তুমি যদি ইউরোপে থাকো, নিজেকে ওই প্রফেশনাল লেভেলে ফিট থাকো, তাহলে তোমার দিকে বেশি ঘুরে তাকাবে। তুমি ব্রাজিলে চলে আসছো, তুমি সান্তোসে চলে আসছো, ওই পেলের প্রেমে পড়ে, নিজের ছোটবেলার প্রেমে পড়ে আবার সান্তোসে চলে আসছো। এখন এটা না করে তো ইন্টার মিয়ামিতেও সে যেতে পারতো, তার কাছে তো ও বিরাট অফার ছিল। মেসি ডাকতেছিল, ইন্টার মিয়ামির মালিকরা ডাকতেছিল যে এই নাও কারি কারি ডলার, তুমি আসো এখানে। ওর খুব টানও ছিল ওখানে, যেহেতু বন্ধু বান্ধবরা অনেকে। কিন্তু ওর মনে হচ্ছে না, ও সান্তোসের হয়ে একটা লড়াই করবে। সান্তোস একটা আরেকবার বিপর্যয়ে পড়ছে। সান্তোস এক সময়ের সেই ক্লাব, যে ক্লাব প্লেয়ার আমলে ওয়ার্ল্ড ট্যুরে বেরোয় জুভেন্টাস, রিয়াল মাদ্রিদ টাদ্রিদকে গুড়ায় দিয়ে ব্রাজিলে ফিরতো। মানে সান্তোসের হয়ে পেলে যে খেলতেন, অনেকের ধারণা যে পেলে ইউরোপে খেলেন নাই বলে পেলেকে বোধহয় ইউরোপের কম্পিটিশনটা করতে হয় নাই। এই ব্যাপারটা একদিন আমি বলবো, এটা একটা ভুল বোঝাবুঝির অবকাশ আছে। তখনকার দিনে কিন্তু লাতিন যে জায়ান্ট ক্লাবগুলো,
তারা একটা ইউরোপ ট্যুরে আসতো। নাম দিত ওয়ার্ল্ড ট্যুর, ইউরোপ ট্যুর করতো মূলত এবং সেখানে এসে তারা জায়ান্ট সব দলের বিপক্ষে খেলতো। পেলে সম্ভবত ২ টা বা ৩ টা ওয়ার্ল্ড ট্যুর করছেন। প্রত্যেকটাতে ইউরোপের জায়ান্ট গুলোরে গুড়ায় দিয়ে গেছেন। প্রত্যেকটাতে। ফলে সেই সান্তোস দেখেন ২০১৩ সালে ইতিহাসে ১ম বারের মতো রেলিগেটেড হলো। মানে একসময় কার্যত বিশ্বসেরা ক্লাবটা রেলিগেটেড হলো। সেই জিনিসটা তো নেইমারকে আঘাত করছে। আরেকবার এই ২০২৬ সালে এসে রেলিগেশনের একদম দুয়ারে। সেরকম একটা অবস্থায় নেইমার এসে জয়েন করলো সান্তোসে। ম্যাচ খুব বেশি খেলতে পারল না। বেশিরভাগ সময়টাই ওই এসিএল ইনজুরি, একটার পরে একটা ইনজুরি। গত ২ বছরে এই ছেলেটা রিকভার করে, মাঠে নামে আবার ইনজুরি। সর্বশেষ এখন একটা এসিএল ইনজুরি, মানে এই যে লিগামেন্টের একটা ইনজুরিতে ভুগতেছে, খুব সিভিয়ার একটা ইনজুরি। এটা নিয়েই সে লড়ে যাচ্ছে। মাঝে কয়েকটা ম্যাচ আবারও খেলতে পারে নাই। তারপরে একদম সর্বশেষ ইকুয়েশনটা ছিল যে লাস্ট এই মানে লাস্ট না, এই যে ৩ টা ম্যাচ, আজকে সকালে ক্রুজেরের বিপক্ষে ম্যাচটা পর্যন্ত, এই ৩ টা ম্যাচের কোনো একটাতে হারলে রেলিগেশন নিশ্চিত হয়ে যাবে। পরের ম্যাচগুলোর আর কোনো অর্থ থাকবে না। আগেই রেলিগেটেড হয়ে যাবে সান্তোস। মানে ইতিহাসে ২য় বারের মতো। এটা ঠেকানোর জন্য নেইমার কি করলো? নিজের অপারেশনের ডেট পিছায় দিল। সে কিন্তু তার উচিত ছিল আজ থেকে ১ মাস আগে অপারেশন টেবিলে যাওয়া। তাহলে বিশ্বকাপের সঙ্গে টাইমিংটা মিলতো। কারণ এসিএল অপারেশনের তো ১ সপ্তাহ পরেই সে মাঠে নামতে পারবে না। এসিএল অপারেশন মানে হচ্ছে আপনাকে ২ মাস অন্তত রিহ্যাবে থাকতে হবে অপারেশনের পরে। প্রথমত রিকভারি হইতেই, মানে হাঁটার মতো হইতেই আপনার ১৫ দিন চলে যাবে। ক্রাচে ভর দিয়ে হাঁটতে হবে। এরপরে মাঠে ফেরার, প্র্যাকটিস করার মতো হইতে আরো ২ মাস। পুরোপুরি ফিট হয়ে খেলার উপযুক্ত করতে নিজেকে ৪ মাসও লেগে যেতে পারে, ৫ মাসও লেগে যেতে পারে। বিশ্বকাপের বাকি আছে আর ৭ মাসের মতো। এখন আপনার যদি মানে ৪-৫ মাস সময় থাকে, তাহলেও কিন্তু আপনি টাইট সিচুয়েশন এ আছেন। অ্যাজ কোচটা কার্লো আনচেলত্তি। এটা যদি ব্রাজিলিয়ান কোনো কোচ হতো, রোমান্টিক কোনো কোচ হতো, নেইমার হাফ ফিট থাকলেও দলে চান্স পেয়ে যেত। দেখেন এর মধ্যে নেইমার মোটামুটি ফিট ছিল এই এসিএল ইনজুরিটার আগে। তাও কিন্তু কার্লো তাকে একবারও দলে ডাকে নাই। এবং সে বারবারই বলছে যে আমি নেইমারকে যখন প্রয়োজন ডাকবো। পরিষ্কার বুঝায় দিচ্ছে সে ফুল ফিট নেইমারকে চায়। ফুল ফিট হওয়ার তো সুযোগ ছিল। সে যদি সান্তোসের হয়ে ৩ টা ম্যাচ না খেলতো, তাহলে সে ফুল ফিট অবস্থায় চলে যেত। অপারেশন করায় ফুল ফিট হয়ে যেত। কিন্তু সেটা এখন সে নিজে ঝুঁকির মধ্যে ফেলে দিল। কেন ফেললো? কারণ সান্তোসকে বাঁচাইতে হবে। সান্তোসকে বাঁচানোর কাজটা সে করলো। ৩ টা ম্যাচে হ্যাটট্রিক করলো, ৫ টা গোল কন্ট্রিবিউশন করলো, টানা ৩ টা ম্যাচ জিতালো। জিতায় নিশ্চিত করলো যে সান্তোস এবার আর রেলিগেটেড হচ্ছে না। তারপরে ম্যাচ শেষে মাটিতে হাঁটু গেড়ে বসে কাঁদলো। ম্যাচ শেষে সাংবাদিকদের বলল যে, "এবার সম্ভবত আগামী ম্যাচগুলো আমি রেস্ট নিব। আমার ইনজুরির ব্যাপারটা ঠিক করতে হবে।" এখন আমরা কেউ জানি না, আমি ESPN-এর রিপোর্টটাও পড়তেছিলাম যে কেউ নিশ্চিত না যে এ অবস্থায় নেইমার আর অপারেশনে যাবে কিনা। দেখেন যদি অপারেশনে না যায়, মোস্ট প্রবাবলি তাকে আনচেলত্তি আদৌ আর ডাকবে না। কারণ এই এসিএল ইনজুরি থাকা অবস্থায় তাকে একটু পা টেনে টেনে চলতে হবে, তো সে ফুল এফোর্ট, মানে নেইমারের যে নেইমারত্ব আনচেলত্তি না হয়ে অন্য যে কেউ হলে এটা বিশ্বাস করতো যে এই এসিএল ইনজুরি নিয়েই নেইমার মাঠে থাকলে অন্য যে কারো চেয়ে ভালো করবে এবং ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা অনেক বাড়বে। কারণ কার্লো আনচেলত্তি টু মাচ প্রফেশনাল এবং আসছেনই প্রফেশনাল ওয়ার্ল্ড থেকে। উনার জীবনে আসলে এই আবেগ, রোমান্টিসিজম এগুলোর জায়গা একটু কম। মানে ফুটবলের প্রফেশনালিজমের তুলনায় জায়গা কম। ফলে উনি সম্ভবত যদি নেইমার অপারেশন না করায়, তাহলে নেইমারকে ডাকবেন না। যেটা এই কয়েকদিন করে আসছেন যে যতক্ষণ তুমি অপারেশন করায় ফিট না হচ্ছ, ততক্ষণ আমি তোমাকে ডাকবো না। এখন অপারেশন যদি করায়, আজকে ডিসেম্বর শুরু হয়ে গেছে। এখন যদি অপারেশন করায়, নেইমারের এমনিতেই ওজন একটু বেড়ে গেছে। মানে এই এসিএল অপারেশনের পরে দ্রুত রিকভারির ক্ষেত্রে আরেকটা শর্ত হচ্ছে যে আপনাকে অপারেশনের আগেও খুব ফিট থাকতে হবে। সেখানটায় নেইমার একটু পিছায় আছে। ফলে নেইমার এখন অপারেশন করায় বিশ্বকাপের অন্তত ২ মাস আগে নিজেকে শতভাগ ফিট বলে প্রমাণ করা, এটা বেশ কঠিন হয়ে যাবে। প্রায় অসম্ভব। প্রায় অসম্ভব। কারণ কার্লো আনচেলত্তি নিশ্চয়ই তার জন্য ওই ওপেনিং ম্যাচের আগের দিন পর্যন্ত ওয়েট করবে না। যে স্কোয়াডে রাখলাম, প্রাইমারি স্কোয়াডে, ফাইনাল স্কোয়াডেও থাকবে। প্রায় ফার্স্ট ম্যাচটা দেখব। যদি ফার্স্ট রাউন্ড না পারে, সেকেন্ড রাউন্ড থেকে দেখব।
অনেকের ব্যাপারে অনেকে এরকম করে না। আজকে মেসির যদি এই অবস্থা হয়, স্কালোনি তাই করবে। কিন্তু আনচেলত্তি তা না। আনচেলত্তি ওই মায়া দয়া দেখায় না, যদি কোনো বিরল ব্যতিক্রম না ঘটে। তার মানে নেইমার কিন্তু কার্যত বিশ্বকাপ খেলাটাকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে। তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা এখন অনেক কমে আসছে। কিন্তু আমার মনে হয় না নেইমার কাঁদবে। নেইমার যদি বিশ্বকাপ দলে ডাক না পায়, যদি বিশ্বকাপটা খেলতে না পারে, নেইমার কাঁদবে। কিন্তু সেই সঙ্গে কখনো আফসোস করবে না যে না, আমি সান্তোসের ওই ৩টা ম্যাচ না খেললে আমি বিশ্বকাপটা খেলতে পারতাম, কে জানে বিশ্বকাপটা হাতেও নিতে পারতাম। আমি বিশ্বাস করি কার্লো আনচেলত্তির কোচিং এবং ব্রাজিলের যে সেটআপ, এটার সঙ্গে নেইমার যদি হাফ ফিট নেইমারও যোগ হয়, ব্রাজিলের বিশ্বকাপ জয়ের সম্ভাবনা এখনকার চেয়ে অন্তত ১০ গুণ বেড়ে যাবে। নেইমার ওখানে ম্যাজিক দেখাবে কিনা সেটা পরের আলাপ। আগের আলাপ হচ্ছে নেইমারের উপস্থিতি এদের যে পরিমাণে উদ্বুদ্ধ করবে। এদের ভেতর থেকে ধরেন এখন ব্রাজিল টিমটার একটা বড় সমস্যা অনফিল্ড শৃঙ্খলা। মানে ওদের যে খেলোয়াড়গুলো, ওই খেলোয়াড়গুলো এখনো যে ব্রাজিল প্রেম, ব্রাজিলের জন্য নিজের সর্বোচ্চটা উজাড় করে দেওয়া, ওই ব্যাপারগুলো তাদের ভেতর থেকে বের করে আনার মতো মাঠে কেউ নাই। আর ডাগ আউটের যিনি আছেন উনিও যেটা বললাম যে কার্লো আনচেলত্তি সুপার প্রফেশনাল, ওনার ভিতরে ওই লাতিন ব্যাপারটা তো নাই। কিন্তু নেইমার মাঠে থাকা মানে হচ্ছে নেইমারকে দেখে হলেও দেখেন, এই এখনকার ব্রাজিলিয়ান তরুণরা, সেদিন রিচার্লিসনের বোধহয় একটা ছবি দেখতেছিলাম, পিঠে নেইমারের ট্যাটু করে রাখছে, পেলের আছে, নেইমারের আছে। কি অসাধারণ ব্যাপার! এদের কাছে নেইমার অনেক বড় ব্যাপার এবং তাই হওয়া উচিত। নেইমার অনেক বড় ব্যাপার। ফলে নেইমার যদি মাঠে থাকে, ইটসেলফ একটা বিরাট ব্যাপার যে ওই ভিনি রাফিনাদের ভিতর থেকে সেরাটা বেরোয় আসবে। আর সেটা যদি হয় তাদের বিশ্বকাপ সম্ভাবনা অনেক বেড়ে যাবে। কিন্তু এটা কার্লো আনচেলত্তি করবে না। নেইমারও ফলে বিশ্বকাপ মিস করতে যাবে। কিন্তু ওই যে বললাম, আফসোস করবে না। কখনো নিজেকে বলবে না যে না, সান্তোসের হয়ে ওই ৩টা ম্যাচ না খেললে হইতো। সে বরং নিজেকে বলবে যে আমি পেলের সান্তোসকে একবার সেভ করে আসি। আমি আমার সান্তোসকে সেভ করে আসি। ওটা বিশ্বকাপের চেয়ে কম না। আর এই জায়গাটাই আমি নেইমারকে অনেক বিশ্বসেরা জায়গায় রাখি। যে সেই যে ছোট, ছোট আবেগ, ছোট, ছোট অর্জনকে বড় ট্রফির চেয়ে বড় গুরুত্ব দেয়। সে ট্রফির সাইজ দিয়ে, ট্রফির ওই কত বড় দেশ নিয়ে হচ্ছে কি হচ্ছে ওইগুলা দিয়ে মাপে না, প্রাণ দিয়ে মাপে। এই জায়গাটায় নেইমার যে কারো চেয়ে আগায় আছে। এই জায়গাটায় নেইমার বিশ্বসেরা হয়েই অবসর নেবে। নেইমারের জন্য অনেক ভালোবাসা থাকলো এবং প্রার্থনা থাকলো যে যেকোনো ভাবে হোক, অপারেশন করা হোক না করা হোক, সে যেন ফিট হয়ে ওঠে এবং কার্লো আনচেলত্তির যেন নিষ্ঠুরতা না করে তাকে দলে রাখেন। আমরা নেইমারকে দেখতে চাই, আরেকবার বিশ্ব জয় করতে দেখতে চাই। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভেচ্ছা।